নমস্কার 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 আমাদের ছোট্ট চ্যানেল ফ্রম দ্য মাউন্টেন টু দ্য সিতে আপনাদের সবাইকে স্বাগত। গরমের ছুটিতে আমি গেছিলাম কুমায়ুন সফরে, সোলো বাইকে একটি অ্যাডভেঞ্চারে, যেখানে নেপাল চীন সীমান্ত সংলগ্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গা আমি ঘুরে দেখি। চলুন আর কথা না বাড়িয়ে সেই সমস্ত অভিজ্ঞতা আপনাদের সকলের সাথে শেয়ার করি। গুড মর্নিং ফ্রম গঞ্জি। সকলকে নমস্কার জানিয়ে আজকের ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এখন আমরা আছি গঞ্জিতে, আর গঞ্জিতে কীভাবে পৌঁছলাম সে যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই গিয়ে আই বাটনে দেখে নিন। আজকে আমাদের উদ্দেশ্য আদি কৈলাস ভ্রমণ, আর যাওয়ার পথে পড়বে নাভি কোটির মতো সুন্দর সুন্দর গ্রাম। তাহলে পুরো ব্লগটা দেখতে থাকুন। এই হচ্ছে পুরো গঞ্জি। এটাকে বলা মিস্টিক গার্ডেন। কোনো একটা অজ্ঞাত কারণে এখানে সব গাছ একসাথে পুড়ে গেছে, আর সামনে হচ্ছে গুঞ্জি। ওই যে ওই দিকটা, ওটাই হচ্ছে গুঞ্জি। গুঞ্জি পার করলে প্রথমেই পড়ে মিস্টিক গার্ডেন, তারপর এই মনোকামনা মন্দির। মনোকামনা মন্দির থেকে নাভিগ্রামের শুরু। নাভিগ্রাম খুব ছোট্ট একটি গ্রাম হলেও গুঞ্জির থেকে এখানে থাকা এবং খাওয়ার ফ্যাসিলিটি বেটার, কস্টলিও বেশি। অধিকাংশ বিদেশি লোকজন এখানে এসেই থাকে। নাভিগ্রাম শেষে রাস্তা গিয়ে নেমেছে নদীর একদম গর্ভে। বাঁদিকে নদীকে রেখে সোজা এগিয়ে চলে গেছে আদি কৈলাসের দিকে পথ। প্রসঙ্গত বলে রাখা ভালো, এই পথে আসার জন্য সবচেয়ে ভালো সময় মে মাসের শেষের দিকে এবং জুলাই মাসের শুরুর দিকেই, কারণ এই সময় বরফটা গলে যায় আর বৃষ্টি না হওয়ায় রাস্তাঘাটও মোটামুটি পরিষ্কার থাকে। বর্ষার সময় এই পাশের নদীর জল রাস্তার উপরে উঠে যায়, তখন এই জায়গা মারাত্মক হয়ে ওঠে। শীতে তো এই পথে আপনি যেতেই পারবেন না, চারিপাশে হিমবাহ ভর্তি। আর একটু পরেই পরে ফার্স্ট ওয়াটার ক্রসিং। ফার্স্ট নালাতেই একদম চুবে পা ভিজিয়ে, জুতো ফুতো ভিজিয়ে এখানে উঠলাম। এরকম জায়গা প্রায় 10-12 কিলোমিটার ট্রাভেল করার পর কুটি গ্রামের একদম দোরগোড়ায় পৌঁছে এরকম একটা চড়াই পাবেন, যেখান থেকে একটু উঠলেই আপনি সামনে দেখতে পাবেন এরকম অতুলনীয় সুন্দর একটা ভ্যালি। সামনেই আছে পাণ্ডব পাহাড়। কি দেখছি সেটা মানে ক্যামেরা কিছুই বলতে পারছে না, মিনিমাম বোঝাচ্ছে আমি এত কিছু দেখছি। এই কোটি যত দেখছি তত মন হারিয়ে যাচ্ছে আমার। গঞ্জি থেকে আদি কৈলাসের পথে প্রথম চেকিং হয় এই কুটি গ্রামে। কুটি অতি প্রাচীন একটি গ্রাম, এমনকি এখানে নাকি পাণ্ডবেরাও এসেছিল। পাণ্ডবদের মা কুন্তির নামেই নাকি এই গ্রামের নাম কুটি, এবং গ্রামের মাঝখানে থাকা ধ্বংসপ্রাপ্ত কেল্লাটি পাণ্ডব কেল্লা। এই হচ্ছে কুটি চেকপোস্ট, লাস্ট ভিলেজ। তারপরে এই আমি পার করে যাচ্ছি। একবার দেখিয়ে দিই পুরো জায়গাটাকে। কম পর্বত আজও করতে পারি, কালকেও করতে পারি, দেখি মেল্টেড গ্লেশিয়ার কুলিটের পরে, আর লাস্টের এইটুকু পড়ে আছে। এখান দিয়ে একটা গ্লেশিয়ার নামে, ওখান দিয়ে একটা গ্লেশিয়ার, সর্বত্র দিয়ে গ্লেশিয়ার নামে। কুটিকে পিছনে ফেলে সামনে এগিয়ে আসতেই একটি ব্রিজ পড়ল। কুটি গ্রামের শেষে এই ব্রিজটি পর থেকে শুরু হচ্ছে চড়াই। আমি ব্রিজটিকে টপকে দেখাচ্ছি। ওই পাশে হচ্ছে কুটি। চড়াই শুরু হতেই প্রথমেই পড়লো একটা ছোট্ট রিভার ক্রসিং, কিন্তু ক্রসিংয়ের ওপরে ব্রিজ আছে, কোনো অসুবিধা নেই। রাস্তাও এখানে ঝকঝকে পরিষ্কার। সম্ভবত এই পাহাড়টিই ব্রহ্মা পর্বত। পাহাড়ের ওপরের দৃশ্য অসম্ভব সুন্দর, এবং পাহাড়ের মাথায় কাটা খাঁজগুলো অনেকটা দেখতে যেন মুকুটের মতো। গুঞ্জি থেকে আদি কৈলাস প্রায় 30 কিলোমিটার। 4 কিলোমিটার দূরত্বে প্রথমে পড়ে নাভি, তার থেকে প্রায় 9 থেকে 10 কিলোমিটার দূরত্বে পড়ে কুটি। কুটি থেকে 3-4 কিলোমিটার যাওয়ার পরেই রাস্তা চড়াই শুরু, আর তারপরেই পড়ে ব্রহ্মা পর্বত। ক্রমশ এগোতে থাকলে 7-8 কিলোমিটার দূরত্বে থাকে গণেশ নালা, তার থেকে 4 কিলোমিটার দূরত্বে জেলিংকং, যেখানে সেকেন্ড টাইম পারমিট চেক হয়, আর তার থেকে 1 কিলোমিটার দূরত্বেই আদি কৈলাস।
রাস্তা এতটাই ঢাল আর এতটাই হাওয়া যে গিয়ারে থাকা সত্ত্বেও গাড়ি আগু পিছু হয়ে যাচ্ছে। কথা বলার মানে ভাষা হারিয়ে ফেলেছি, এত সুন্দর এখানে। এই ফার্স্ট দর্শন পেলাম ব্রহ্ম পর্বত, সব পর্বত আছে এখানে, দারুণ সুন্দর। খুব সুন্দর একটা ফুলের উপত্যকায় এসে পৌঁছলাম। বেগুনি ফুলে ভরে গেছে পাহাড়, কিন্তু তার সত্ত্বেও মনের ভেতরে গণেশ নালা নিয়ে যেন ভয় আর কাটছে না। গণেশ নালার সামনে চলে এসেছি অবশেষে। জানি না ক্রস করতে পারবো কিনা ঠিকঠাক, অনেক একটু ভয় হচ্ছেই, দেখা যাক। এ পথে সকল পথিকের সবচেয়ে বড় ভয় হচ্ছে গণেশ নালা। চোখের সামনে যখন শেষমেশ গণেশ নালাকে দেখতে পাই, তখন পাখির সাইজের ওই প্রজাপতি কিংবা ওই পর্বত সবই ফিকে হয়ে যায়। প্রায় 5600 মিটার হাইটে ব্রহ্মা পর্বত আর আদি কৈলাসের মিলিত হিমবাহের একটা খরস্রোতা নদী হলো গণেশ নালা। সেই গণেশ নালার নদীগর্ভ দিয়ে না দেখতে পাওয়া পাথরের ওপর দিয়ে বাইক চালিয়ে যেতে হবে ভেবেই এই সমস্ত লোক এবং আমি হাঁ করে ভাবছি কী করা উচিত। সামনে এগিয়ে গিয়ে দেখতে পেলাম গণেশ নালার কাছে সবাই সমান, সে 2 চাকাই হোক বা 4 চাকায়। কে আটকাবে কখন আটকাবে কোনো ঠিক নেই। যথারীতি আমিও আটকালাম, আমার জুতো জামা সব ভিজলো। পরে লোকের সাহায্যে উঠে পার করলাম, আর তারপর ভগবানকে অশেষ ধন্যবাদ দিয়ে একটুও না দাঁড়িয়ে জয়লিঙ্গম। আমি পৌঁছলাম আদি কৈলাসে। পৌঁছে গিয়েও যেন মাথা থেকে আর গণেশ নালা নামছে না। খুব ডেঞ্জারাস রাস্তা ছিল। গণেশ নালা পার করতে গিয়ে আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে। যাই কোনো রকমের পার করে এখানে এসেছি, জানি না এখন ফেরত যাবো কী করে। সময় থাকতে থাকতে পার করে ফেরত দিতে হবে। মাথায় তখন ঘুরছে তাড়াতাড়ি সব দেখে গণেশ নালাকে আবার টপকে বাড়ি ফিরে যেতে হবে। এই দিকটা হচ্ছে পার্বতী কুণ্ড, আর এই পাশের বাড়িঘরগুলো হচ্ছে আদি কৈলাসের বেস ক্যাম্প, এখানে হোটেলও আছে। এই দিকটা হচ্ছে গৌরীকুণ্ড। ওই দেখুন পাশ দিয়ে রাস্তা সরু চলে যাচ্ছে, আর ওই যে জলধারাটা নামছে, এটাই গৌরীকুণ্ডের জলধারা। আর সামনে আদি কৈলাসের পাহাড়। ফাইনালি এসে গেছি আদি কৈলাস। কি আর করা যাবে, এই আমার অবস্থা এরকম। চোখ আর মনের খিদে মেটানোর পর দৌড়ালাম পেটের খিদে মেটানোর জন্য। আগে থেকে খাবার অর্ডার করতে হবে, রেস্টুরেন্টের মেনুও খুব লিমিটেড, প্লাস খুব কস্টলিও। যাই হোক, এই হলো পার্বতী মুকুট। এটা হতে পারে ব্রহ্মা পর্বতের এক্সটেনশন অথবা পাণ্ডব পর্বত, আর এইটা আদি কৈলাস থেকেই আসা একটা অংশ, আর এটা আদি কৈলাসের মেন পর্বতটি। চা বিস্কুট দিয়ে ব্রেকফাস্ট সেরে 2 কিলোমিটার দূরত্বে অবস্থিত পার্বতী সরোবর দেখতে খালি পায়ে ট্রেকিং করতে শুরু করলাম। আদি কৈলাস ভ্যালির উচ্চতা 6000 মিটার, সেখানে পার্বতী ভ্যালির উচ্চতা 6310 মিটার। আমি ইনিশিয়াল ট্রেকটা করে নিয়েছি, কিন্তু যেহেতু খুব হাই অল্টিটিউড, হাঁটতে একটু অসুবিধা হচ্ছে, কারণ শ্বাস ফুলে যাচ্ছে। এটা ওকে। আমার ওই পাশে হচ্ছে আমি ভুলে গেছি, এইমাত্র বললাম পার্বতী মুকুট, ঠিক আছে। আর আমি যাচ্ছি এখন পার্বতী কুণ্ডের দিকে। বাইকিং, দেন ট্রেকিং ইন barefoot. Let's see. ফাইনালি মন্দির দেখতে পেয়েছি, ওই যে দূরে কৈলাসের চূড়া দেখা যাচ্ছে। এইদিকে বিভিন্ন পর্বত শৃঙ্গ, ওইদিকে পার্বতী মুকুট দেখা যাচ্ছে। ওই যে ওইটা পার্বতী মুকুট। এইদিকে জানি না কোন শৃঙ্গ দেখা যাচ্ছে। আর এই সামনে হচ্ছে আমাদের পার্বতী কুণ্ডের মন্দির। অবশেষে পৌঁছে গেছি। স্টিল বেয়ারফুট। অ্যাকচুয়ালি কি, আমার জুতোটা গণেশ নালাতে পুরোপুরি ভিজে গেছে, তো আমি গণেশ নালা থেকে ভিজা জুতো পরে উঠেছি। নিচে যে রেস্টুরেন্ট আছে সেখানে জুতোটাকে রেখে দিয়ে, হর হর মহাদেব, ও নমঃ শিবায়, সেখানে জুতোটাকে রেখে দিয়ে
বেয়ার ফুটেই ক্লাইম্ব করেছি। ক্লাইম্ব এটা আমার জন্য কিছুই নয়, বাট ভালো লাগে। যাই হোক, সামনে একটা জলের স্রোত দেখতে পাচ্ছি। এর কি কোনো তুলনা হয়? এর কোনো তুলনা নেই। যেমন কষ্ট তেমনি শান্তি। তো আমি এখন এসে গেছি পার্বতী কুণ্ডতে। পথে চলতে চলতে সবাই আমার দিকে তাকাতে লাগলো, সকলে কংগ্রাচুলেটও করতে লাগলো যে খালি পায়ে আপনি হেঁটে যাচ্ছেন, আরে বাপরে, আপনি তো আসল ভক্ত। কিন্তু আসল গল্পটা তো আমি জানি, আর তিনি তো জানেনই। শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা, আর তার কিছুক্ষণ বাদে খেয়াল করলাম আদি কৈলাসের ঠিক নিচেই গণেশজির মুখ যেন বসানো। তখনই হঠাৎ মনে পড়ল গণেশ নালার নাম কেন হতে পারে। বাবা এত সুন্দর দর্শন দিয়েছেন, এবার মায়ের দর্শনটুকু করলেই হয়ে যাবে। পাশে গণেশ পর্বত, ব্রহ্মা পর্বত, তার ওই পাশে ধর্মাবলী, আর এইদিকে একের পর এক শৃঙ্গ, নাম না জানা। ওই যে ওইটা মনে হয় আরেকটা শৃঙ্গ, যেই নাকি শৃঙ্গ, একটা কিন্নর কৈলাস টাইপের দেখতে লাগছে। কিন্তু এখানে তো কিন্নর কৈলাস হওয়ার সম্ভাবনা নেই। কিন্নর কৈলাস হিমাচলে। আমার সাথে বেশ কিছুক্ষণ এখানে আকাশ বলে একটি ছেলের সঙ্গে দেখা হলো। ওই যে কিছুক্ষণ কথা বললাম, এই মন্দিরে এসে পৌঁছলাম। আগে দর্শন করছেন, আগে চক্কর মারিয়ে। এই হচ্ছে পার্বতী কুণ্ড। ঢুকে এখানে স্নান করে, জলের বোতল ভরে, আর এই সামনে হচ্ছে সাদা পাহাড়। এগুলো গত বছরে মোদি সাহেব এখানে আসার পর থেকে এখানে আমজনতার ভিড় অনেক বেশি বেড়ে গেছে। যেখানেই ভদ্রমহিলা বসে পোজ দিচ্ছিলেন, ঠিক সেখানেই মোদি সাহেব বসে ছবি তুলেছিলেন। মন্দিরের ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ না হওয়ায় সেখানকার দৃশ্য দেখাতে পারলাম না। কিছুক্ষণ ধ্যান করার পর নিচে নেমে আসি পার্বতী কুণ্ডের সামনে। পার্বতী সরোবর আরেক নাম বলা হয় মানস সরোবর। অনেকে এদিক দিয়ে প্রদক্ষিণ করছেন, আমার আর করলে হবে না। পৃথিবীর 5টি কৈলাসের মধ্যে অন্যতম কৈলাস হচ্ছে আদি কৈলাস। মানসরোবর বা মাউন্ট কৈলাস চীনের আওতায় পড়ার পর থেকে ভারতবর্ষের লোকেদের ভিসা পাওয়ার খুব সমস্যা হওয়ায় আদি কৈলাসের জনপ্রিয়তা খুব তুঙ্গে হয়ে ওঠে। তার উপর গত বছর মোদি মহাশয় আসায় আরও জনপ্রিয়তা বাড়ে। বিহারও এখানকার রাস্তার কাজ খুব সুন্দর করছে। এই কারণেও এই অঞ্চলের জনপ্রিয়তা এত বেড়ে গেছে হঠাৎ করে। জীবনে খুব কম মুহূর্ত এরকম থাকে যখন আপনার নিজেকে নিয়ে গর্ব হয়। খুব কম সময়ই থাকে জীবনে এরকম যখন আপনি সত্যিকারের খুশি হন। আমার কাছে যেন এইরকমই একটা মুহূর্তের সাক্ষী হয়ে রইল এই সময়টা, যখন আমি দাঁড়িয়েছিলাম এমন অপূর্ব সুন্দর মায়াবী আদি কৈলাসের পাদদেশে। শেষবারের জন্য বিদায় জানিয়ে ফেরত আসছি, ফেরত যাই এবার। ভগবান পথে হেল্প করো। এবার এসে গেছি গণেশ নালায়, এবার একাই পার করতে হবে।
গণেশ নালা পার করতে ভগবান আমাকে হেল্প করলো, কারণ আমি আটকে গেছিলাম। তো এই 4 জন, কোথায় 4 জন, এই 4 জন আমাকে হেল্প করেছে। এই যে থ্যাংকস আটন। গণেশ নালা পার করে এবার শোভা দৃশ্য। আর কিছুক্ষণের মধ্যে পাহাড়গুলো কেটে যাবে। এখানে ভিডিও বানানোটা খুব রিস্কি, পাহাড় এত ঢাল। এই যে ব্রেক হাতে ধরে রয়েছে, সব ভিডিও করতে পারছি। গণেশ নালার এমনই ভয় যে সেই ভয়ে জেলিংকংয়ে কোনো লাঞ্চ না খেয়েই চলে এসেছি। পার্বতীকুণ্ড থেকে নিচে নেমে শুনলাম লাঞ্চ নাকি এখনও তৈরি হতে প্রায় আধ ঘন্টা বাকি। আর এদিকে একটার পর গণেশ নালার জল নাকি বেড়ে যেতে পারে, তাই তড়িঘড়ি কিছু না খেয়েই লাফাতে নেমে চলে আসি। আসলে কেন জানি না মনটা খুব খারাপ লাগছিল। গণেশ নালার ভয়ে তাড়াতাড়ি চলে তো এলাম, কিন্তু তারপর যেন কেমন আর যেতেই ইচ্ছা করছিল না। বারবার দাঁড়িয়ে পড়ছিলাম, বারবার আটকে যাচ্ছিলাম। ওম পর্বতে যাওয়ার আর ইচ্ছে হচ্ছিল না, মনে হচ্ছিল না আজকে যাওয়া উচিত হবে। গুঞ্জি ঢুকছি আবার। এই গ্লেশিয়ার, এখানে একটা গ্লেশিয়ার, গ্লেশিয়ার আমার রাস্তা এরকম, এপাশে পাহাড় খাড়া। নাভি ঢোকার আগে শেষ একটা ওয়াটার ক্রস করার ছিল, কিন্তু সেটা গণেশ নালা পার করার পর আর তেমন কিছু ইম্পর্টেন্ট মনে হয়নি। কিন্তু সেই নালাই আমাকে যেন বেশি ভোগালো। কি করবো, বাইক চালাতে নিজের ভিডিও নিজেই করছি ফার্স্ট গিয়ারে। আর কি করা যাবে, এই সুন্দর জায়গায় বাইক না চালালে উপায় আছে? দারুণ সুন্দর কাজ হচ্ছে, কিছুক্ষণের জন্য ব্রেক। একটা মজার কাণ্ড হয়েছে। লাস্ট নালা ক্রসিংয়ের জায়গায় আমার জুতো, মানে নালাটা ক্রস করার আগে জুতোটা খুলে রেখেছিলাম, খালি পায়ে ক্রস করছিলাম, একটা জুতো হঠাৎ করে ওভারল্যাপ করে ঢামাস করে পড়ে, সেটা নদীতে ভাসতে প্রায় এই নদীতে চলে এসেছিল। এখন আমার অবস্থা এরকম, একটা জুতো ভেজা পুরোপুরি, একটা জুতো পুরোপুরি ভেজা, একটা জুতো পুরোপুরি শুকনো। নাভি গ্রামে ঢোকার ঠিক আগেই রাস্তায় কাজ চলছে, ভিআরও রাস্তা মেরামতির কাজ করছে, ফলে ঘন্টা 2 মতো দাঁড়িয়ে থাকতে হলো। আজ আর ওম পর্বত যাওয়া হবে না, সে আশা পুরোপুরি ছেড়ে দিয়েছি। ওকে একদম ভোরই ওম পর্বত বেরিয়ে যাব, তারপর তাড়াতাড়ি ফিরে এসে লাগেজ নিয়ে একেবারে রওনা দেবো পিথোরাগড়ের উদ্দেশ্যে। দেখি যতটা যাওয়া সম্ভব হয়। পাইন বোনের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম সারাদিনের গল্পগুলো। কি অদ্ভুত না, ভাবতেই পারিনি গণেশ নালা পার করে চলেও যাব। 4:30 বেজে গেল গঞ্জি পৌঁছতে। আজকে প্রচণ্ড টায়ার্ড, কিন্তু মন পড়ে আছে সেই কৈলাসের পাদদেশেই। আমি আর যেন ফিরতে পারছি না। আরও একটা দিন কেটে গেল, আরও একবার গল্পের পাতা উল্টে গেল। আগামী পর্বের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরের পর্বে। ধন্যবাদ। ততক্ষণ যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।